নমস্কার বন্ধুরা, কথা ও কাহিনী বাই রাকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য গল্প নয়, আমি একটি উপন্যাস নিয়ে এসেছি। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি জনপ্রিয় উপন্যাস কাগজের বউ। তবে গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট বিনম্র অনুরোধ। আমাদের গল্প পাঠ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আসুন এবার তাহলে গল্পে ফিরে যাই। শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ প্রথম পর্ব। ছোঁচা শব্দটা কোত্থেকে এলো মশাই? ছুঁচো থেকে নাকি? হাত টান শব্দটারই বা ইতিহাস কি? কিংবা দু কান কাটা কথাটাই বা অমন অপমানজনক কেন? অবশ্য অপমান কথাটারও কোনো মানে হয় না। অপমান মনে করলেই অপমান। আমার যা অবস্থা তাতে অপমান গায়ে মাখতে যাওয়াটাও এক লাট সাহেবী শৌখিনতা। সুবিনয়দের বাড়ির পিছনের বারান্দায় আমি শুই। বারান্দাটা খারাপ নয়, বুক সমান দেওয়ালের গাঁথুনি, তার উপরে গ্রিল দেওয়া। বারান্দার অর্ধেকটা প্লাইউড দিয়ে ঘিরে খাওয়ার ঘর হয়েছে, বাকি অর্ধেকটায় এঁটো বাসন ডাই করা থাকে। মুখ ধোয়ার বেসিন রয়েছে, কয়েকটা প্যাকিং বাক্স পড়ে আছে খালি। এই সব বাক্সে বিদেশ থেকে কেমিক্যালস আসে। বিদেশের জিনিস বলে বাক্সগুলো বেশ মজবুত। দিনের বেলা প্যাকিং বাক্সগুলো মোট 3টে, একটার উপর আর একটা দাঁড় করানো থাকে। রাত্রিবেলা ওগুলো নামিয়ে আমি পাশাপাশি সাজিয়ে নিই। বাক্সগুলো সমান নয়, যার ফলে একটু উঁচু নিচু হয়। তা হোক, আমার কিছু অসুবিধা হয় না। একেবারে মেঝে শোয়ার চেয়ে একটু উচ্চতা মন্দ কি? বারান্দার লাগোয়া পাশাপাশি দুটো ঘর। একটা ঘরে সুবিনয়ের বিধবা মা শোন খাটে, মেঝে শোয়ে 16-17 বছর বয়সের ঝি কুসুম। অন্য ঘরে সুবিনয় এক খাটে শোয়ে, অন্য খাটে 2 বাচ্চা নিয়ে সুবিনয়ের বউ ঘনা। সামনের দিকে আরও 2টো ঘর আছে, তার একটা সুবিনয়ের ল্যাবরেটরি, অন্যটা বসবার ঘর। কিন্তু সেই সব ঘরে আমাকে থাকতে দেওয়ার কথা ওদের মনেই হয়নি। সুবিনয়ের এক বোন ছিল, এই সেদিন পর্যন্ত যার বিয়ে হচ্ছিল না কিছুতেই। যত তার বিয়ের দেরি হচ্ছিল ততই সে দিন রাত মুখ আর পায়ের পরিচর্যা নিয়ে অসম্ভব ব্যস্ত হয়ে পড়ছিল। ছেলে ছোকরা দেখলে কেমন হন্যের মতো হয়ে যেত এবং শেষমেশ আমার মতো অপদার্থের দিকেও তার কিছুটা ঝুঁকে পড়ার লক্ষণ দেখে আমি বেশ শঙ্কিত হয়ে পড়ি। একদিন তো সে পরিষ্কার তার বৌদিকে বলে দিল, এই শীতে উপলদা একদম খোলা বারান্দায় শোয়, তার চেয়ে খাওয়ার ঘরটা শুতে দাও না কেন? এ কথা যখন হচ্ছিল তখন আমি 4-5 হাত দূরে বসে সুবিনয়ের মুখোমুখি খাওয়ার টেবিলে চা খাচ্ছি। চোর চোখে চেয়ে দেখি রান্নাঘরের দরজায় দাঁড়ানো সুবিনয়ের বোন অচলার দিকে চেয়ে। রান্নাঘরের ভিতরে টুলে বসা খনা একটু চোখের ইঙ্গিত করে চাপা স্বরে বলল, আমিও ব্যাপারটা বুঝতে পারলাম। ঠিকই তো, খাওয়ার ঘরের দেওয়ালের র্যাকে দামি স্টিলের বাসনপত্র, চামচ থেকে শুরু করে কত কি থাকে সরানোর মতো। এখানে আমাকে শোয়ানো বোকামি। তা সে যাগ্গে, অচলার যখন ওই রকম হন্যে দশা তখন সে আমার এ বাড়িতে বাস সে এক রাতে প্রায় উঠিয়ে দিয়েছিল আর কি। কোথাও কিছু না, মাঝরাতে একদিন দুম করে চলে এসেছিল বারান্দায়। বাথরুমে যাওয়ার প্যাসেজের ধারেই আমি শুই। মাঝরাতে বারান্দা দিয়ে বাথরুমে আনাগোনা করতে কোনো বাধা নেই, কিন্তু অচলা বাথরুমে যায়নি। শটাং এসে আমার প্যাকিং বাক্সের বিছানার ধার ঘেঁষে দাঁড়িয়ে আমার মুখের দিকে চেয়ে বোধহয় একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছিল। সেটা নিতান্ত মানবিক করুণাবশতও হতে পারে, কিন্তু তাতেই আমার পাতলা ঘুম ভেঙে যেতে আমি বাবা গো বলে চেঁচিয়ে উঠেছিলাম ভূত ভেবে।
অচলা সময় মতো পালিয়ে গিয়েছিল বটে, কিন্তু ঘরে ঢুকে দরজা বন্ধ করতে বিকট শব্দ করেছিল। গোলমাল শুনে তার মা উঠে এসে বারান্দায় তদন্ত করেন। আমি তাকে বলি যে আমি দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছি। তিনি তা বিশ্বাস করেননি এবং আমার উদ্দেশ্যেই বোধহয় বলেন, এসব একদম ভালো কথা নয়, কালই সুবিনয়কে বলছি। সুবিনয়কে তিনি কি বলেছিলেন কে জানে, কিন্তু সুবিনয় ব্যাপারটা নিয়ে মোটেই মাথা ঘামায়নি। ঘামালে বিপদ ছিল, কারণ সুবিনয়ের চেহারা দানবের মতো বিশাল এবং রাগলে তার কাণ্ড জ্ঞান থাকে না। কোনো ব্যাপার নিয়েই সে বড় একটা মাথা ঘামায় না, সর্বদাই সে এক ভাবনার ঘোরে বাস করে। জাগতিক ব্যাপার স্যাপার নিয়ে তাকে কেউ কোনো কথা বললে সে ভারী বিরক্ত হয়। এই যে আমি তার বাড়িতে আছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, এটাও যে খুব বাঞ্ছিত ব্যাপার নয় কোনো গৃহস্থের কাছে, তাও সে বোঝে না। সে সর্বদাই তার কেমিস্ট্রি নিয়ে পড়ে আছে। মস্ত এক কোম্পানির সে চিফ কেমিস্ট, কিছু পেপার লিখে বৈজ্ঞানিক জগতেও নাম টাম করেছে, প্রায় বিদেশে যায়। সুবিনয় বাংলাদেশের সেই লুপ্তপ্রায় স্বামীদের একজন, যাদের বউ খানিকটা সমীহ করে চলে। স্ত্রী স্বামীকে সমীহ করে, এই ব্যাপারটা আমি আর কোথাও দেখিনি এ জীবনে। সুবিনয়ের এই কর্তৃত্বময় অস্তিত্বের দরুনই আমি এ বাড়িতে বেশ কিছুকাল টিকে আছি। সুবিনয় যে আমাকে তাড়ায় না, তার আরও একটা গূঢ় কারণও আছে। তা বলে যেন কেউ মনে করবেন না যে আমার প্রতি সুবিনয় স্নেহশীল। সত্য বটে, স্কুল জীবনে আমরা সহপাঠী ছিলাম, মিত্র ইনস্টিটিউশনে। গলায় গলায় ভাব ছিল তখন। কলেজে ও সায়েন্স নিল, আমি কমার্স। কোনো ক্রমে বিএ পাশ করে আমি লেখাপড়া ছাড়ি। সুবিনয় সোনার মেডেল পেয়ে এগিয়ে গেল, আমরা ভিন্ন হয়ে গেলাম। দুই বন্ধুর একজন খুব কৃতি হয়ে উঠলে আর বন্ধুত্ব থাকে না, কমপ্লেক্স এসে যায়। এখন আমাকে সবাই অপদার্থ বলে জানে। কেবল দীর্ঘকাল আমি নিজেই সেটা বুঝতে পারিনি। আমার ধারণা ছিল আমার প্রতিভা একদিন বিকশিত হবেই। আমি মোটামুটি ভালো গান গাইতে পারতাম, চমৎকার থিয়েটার করতাম, নাটক ফাটকও লিখেছি এককালে উদ্বাস্তুদের দুঃখ নিয়ে। অল্প স্বল্প ছবি আঁকতে পারতাম, সবচেয়ে ভালো পারতাম কাদামাটি নিয়ে নানা রকম মূর্তি করতে। এত বহুমুখী প্রতিভা নিজের ভিতরে দেখে আমার ধারণা ছিল একটা না একটা লাইন ধরে আমি ঠিক উন্নতি করব, আর সব কটা লাইনেই যদি উন্নতি করি তাহলে তো কথাই নেই। আরও অনেকেরই এককালে এ ধারণা ছিল। আমার বিচক্ষণ বাবা কিন্তু বরাবর বলে এসেছেন, এ ছেলের কিছু হবে না, এত দিকে মাথা দিলে কি কারো কিছু হয়। আমার পারিবারিক ইতিহাসটি খুবই সংক্ষিপ্ত। আমি মা বাবার একমাত্র সন্তান। আমার 5 বছর বয়সে মা মারা গেলে বাবা আমার এক মাসিকে বিয়ে করেন, মায়ের পিস্তুত বোন। মাসির এক চোখ কানা আর দাঁত উঁচু বলে তার বিয়ে হচ্ছিল না। আমি সেই মাসির কাছেই মানুষ। বিকম পরীক্ষার কিছু আগে বাবা অপ্রকট হলেন। দুনিয়ায় তখন আমার মাসি আর মাসির আমি ছাড়া কেউ নেই, কিন্তু কেউ কারো ভরসা নই। মাসি বলতো, তুই যদি চুরি, ছেঁচড়ামি, গুন্ডামি বা ডাকাতি করেও দুটো পয়সা আনতে পারতিস। বাস্তবিক বয়সের সঙ্গে সঙ্গে মানুষের যেসব উন্নতি হয় বলে শুনেছি, তার কিছুই আমার হলো না। হ্যাঁ, গান আমি এখনো আগের মতোই গাই, সুযোগ পেলে অভিনয়ও খারাপ করব না, আগের মতো নাটকও লিখতে পারি, ছবি কিংবা মাটির পুতুলও আঁকতে বা বানাতে পারি, কিন্তু সেসবও যেন কোথায় আটকে গেছে, উন্নতি হয়নি। সিনেমায় নামতে গিয়েছিলাম, 2-4টে সিনেমায় চান্সও পেলাম বটে, ছোট ছোট ভূমিকায়, কিন্তু তাকে সিনেমায় নামা বলে না ঠিক। 2-1টা চাকরিও পেয়েছিলাম, একটা কোম্পানি ক্লোজার হলো, অন্যটায় অস্থায়ী চাকরি, টিকল না। মাসির লেখাপড়া ছিল না তেমন। বাবা লোকান্তরিত হওয়ার পর মাসি বিস্তর সেলাই ফোড়াই করে সংসার চালাতে গিয়ে একটা ভালো চোখও প্রায় খারাপ করে ফেলল। মাসি যখন কাঁদত তখন কিন্তু তার অন্ধ চোখেও জল পড়ত। বিনা কাজে সারা দিন টোটো করে ঘুরতাম, বেশ লাগত। কাজকর্ম না করতে করতে এক ধরনের কাজের আলসেমি পেয়ে বসেছিল, আড্ডার অভাব ছিল না। সংসারের ভাবনা একা মাসিকে ভাবতে দিয়ে আমি চৌপর দিন বাইরে কাটাতাম। নিছক সঙ্গী না জুটলে ময়দানের ম্যাজিক, খোলা মাঠের ফুটবল বা ক্রিকেট
ইউসিস লাইব্রেরিতে ঢুকে ছবির ম্যাগাজিন দেখে সময় কাটাতাম। বাবা বাড়ি করে যাননি, ভাড়া বাকি পড়ায় একবার বাড়িওয়ালা হুড়ো দিয়ে তুলে দিল। বুড়ো বাড়িওয়ালা মারা গেছে, ছেলেরা লায়েক হয়েছে, তাদের অত মায়া দয়া নেই। মহা আতান্তরে পড়ে মাসি তার লতায় পাতায় সম্পর্কের এক বড়লোক ভাইয়ের বাড়ি গিয়ে উঠল। ভাই মাসিকে তাড়ালো না, গরিব আত্মীয়দের আশ্রয় দিলে বিস্তর কাজ আদায় করা যায়, কিন্তু সেখানে আমার ঠাঁই হলো না। তারা পরিষ্কারই বলে দিল, তোমার বোনপোকে রাখতে পারবো না বাপু, বড়সড় ছেলে নিজের রাস্তা নিজেই দেখে নেবে। এই কথা শুনে মাসি বলে, ও মা, বোনপো কি, ও আমার ছেলে, নিজে হাতে মানুষ করেছি যে। কিন্তু তারা কিছুতেই মত দিল না যখন, মাসির তখন হাউ হাউ করে কান্না। আমি মাসিকে অনেক স্তোত্র বাক্য দিয়ে তখনকার মতো ঠান্ডা করে কেটে পড়লাম। আমার যা হোক, কানা মাসিটা আমার তো না খেয়ে মরবে না। তবে সে বাড়িতে আমার যাতায়াত আছে, কয়েকবার নেমন্তন্নও খেয়েছি। তখন হাওড়া কদমতলা রুটের একটা প্রাইভেট বাসে কন্ডাক্টরি করি। সারা দিন পয়সার ঝনঝন, লোকের ঘেমো গা, গাড়ির চলা, তার মধ্যেও কখনো ঘুণাক্ষরও মনে পড়ত না যে আমি বিকম পাস বা এই কাজের চেয়ে কেরানিগিরি করা অনেক ভালো। সে যা হোক, কন্ডাক্টরে কিছু খারাপ লাগতো না, তবে প্যাসেঞ্জারদের সঙ্গে ঝগড়া কাজিয়ার সময় আমি বেশি সুবিধা করতে পারতাম না। আর একটা লাভও বেশ হতো, প্যাসেঞ্জারদের মুখে নানা খবর শুনে শুনে দুনিয়া সম্পর্কে বিনি মাগনা অনেক জ্ঞান লাভও হয়ে যেত। কয়েকদিনের মধ্যেই আমি এলাকার হেক্করদের চিনে ফেললাম। তাদের কাছে টিকিট বেচার প্রশ্নই উঠত না, উল্টে খাতির দিতে হতো। মনাই ঘোষ ছিলেন এলাকার মাথা। মনে আছে, একবার তিনি ৫৫ তলার মোড়ে বাস থামিয়ে নেমে গিয়ে লন্ড্রির জামা কাপড় আনলেন। বাস ততক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। চোর, ছিনতাইবাজ, পকেটমার বিস্তর চেনা জানা হয়ে গেল। আজও ওই সব জায়গায় গেলে ২-৪ কাপ চা বিনা পয়সায় লোকে ডেকে খাওয়ায়। আনাড়ি ছিলাম বলে প্রথম দিকে আমার ব্যাগ থেকে ১-২ খুচরো হাপিস হয়েছে, পরের দিকে কাকের মতো চালাক হয়ে উঠি। বাস চালাতো ধন সিং নামে এক রাজপুত। জলের ট্যাঙ্কের কাছে একবার সে একটা ছোকরাকে চাপা দিলে রাস্তার লোক রে রে করে তেড়ে উঠল। ভয়ে ধন সিংয়ের আর হিতাহিত জ্ঞান রইল না। ৫৫ তলার সরু রাস্তায় যে আপডাউন বাস কি করে চলে সেটাই লোকে ঠিক বিশ্বাস করতে পারে না। আর সেই মারাত্মক ভিড়ের সরু রাস্তায় ধন সিং বাসের গতি বোধ করি ৩০-৪০ মাইল তুলে দিল। কোনো স্টপে গাড়ি দাঁড়াচ্ছে না। প্যাসেঞ্জাররা প্রাণ ভয়ে চেঁচাচ্ছে, বাঁচাও, এই স্টুপিড, এই উল্লুকের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা। কে শোনে কার কথা? আমরা ২ কন্ডাক্টর, আমি আর গোবিন্দ, ২ দরজায় সিটিয়ে দাঁড়িয়ে আছি। বিপদ দেখলেই লাফাবো। ধন সিং কদমতলা পর্যন্ত উড়িয়ে নিল বাস। তারপর যেই থামল, অমনি কত্থুকে যে শয়ে শয়ে লোক জুটে গেল চারধারে, কে জানে। পালানোর পথ ছিল না। ধন সিং প্রচণ্ড মার খেয়ে আধমরা হয়ে হাসপাতালে গেল। আমি আর গোবিন্দ ঠ্যাঙানি খেয়ে কিছুক্ষণ ঝুম হয়ে পড়ে রইলাম রাস্তায়। মুখ টুক ফুলে, গায়ে গতরে ১০০ ফোঁড়ার ব্যথা হয়ে বিচ্ছিরি অবস্থা। অনেক পরে চেনা একটা হোটেলের বাচ্চা বয়গুলো এসে আমাদের জল টল দিয়ে তুলে নিয়ে যায়। দুজনে কষ্টে সৃষ্টে চেনা দোকানে গিয়ে কোকাতে কোকাতে বসলাম। ব্যাগ দুজনেরই হাপিস হয়ে গেছে, জামা টামা ছিঁড়ে একাকার। গোবিন্দর চটি জোড়াও হাওয়া। পাবলিক প্যাদালে তো আর কিছু করার নেই, রাগও করা যায় না। কার মুখ মনে করে রাগ করব? গোটা জীবন আর আবোধ দুনিয়ার উপর রাগে চোখে জল আসে শুধু। গোবিন্দ আর আমি একটা করে কোয়ার্টার রুটি আর ছোট শানকির মতো কলাই করা প্লেটে হাফ প্লেট করে মাংস নিয়ে বসলাম। মাংস মুখে দিতেই গোবিন্দ উহু উহু করে যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। বলল, জিভটা কেটে ফুলে গেছে মাইরি, নুন ঝাল পড়তেই যা চিরিক দিয়েছে না, খাই কি করে বলতো? এসব কথা হচ্ছে যখন, তখনই ছোকরা বয়টা এসে বলল, গোবিন্দদা, আপনার দেশ থেকে আপনার খোঁজে একটা লোক অনেকবার এসে ঘুরে গেছে, ওই আবার এসেছে দেখুন। গোবিন্দ মুখ তুলল। আমিও দেখলাম। বুড়ো মতো একটা লোক খুব বিষণ্ণ মুখের ভাব করে এসে
বেঞ্চে বসে মুখের ঘাম মুছল সাদা একটা ন্যাকড়া প্যাকেট থেকে বার করে। গোবিন্দ বলল, তারক জ্যাঠা, খবর টবর কি, খারাপ নাকি? হ্যাঁ বাবা, তোমার পিতৃদেব। গোবিন্দ আতকে উঠে বলল, আর বলবেন না, আর বলবেন না। লোকটা ভোরকে থেমে গেল, আর দেখলাম গোবিন্দ গোগ্রাসে মাংস রুটি খাচ্ছে জিভের মায়া ত্যাগ করে। খেতে খেতেই বলল, ও শুনলেই খাওয়া নষ্ট, এখন পেটে 10টা বাঘের খিদে, একটু বসুন, ও খবর 5 মিনিট পরে শুনলেও চলবে। শত হোক হিন্দুর ছেলে তো, ও খবর শুনলে খায় কি করে? খাওয়ার শেষে গোবিন্দ উঠে দাম টাম দিয়ে এলো। বলল, চলুন, দেশে যেতে হবে তো। তারক জ্যাঠা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তা তো হবেই। পরশুদিনের ঘটনা বাবা, মাঠ থেকে ফিরে তোমার বাবা মশাই হঠাৎ উঠোনে টান টান হয়ে শুয়ে পড়লেন। কত জল, কত পাখা, ওঝা বদ্যি। হাহ। গোবিন্দ আমার কানের কাছে মুখ এনে বলল, উপল, খবরটা ভালো। তারপর গোবিন্দ গম্ভীর হয়ে বলল, হক্কের মরা মরেছে জ্যাঠা, আর বেঁচে থেকেই হতোটা কি, দুনিয়া তো ছিপড়ে হয়ে গিয়েছিল। এই বলে সে আমার দিকে চেয়ে বলল, উপল, তুইও চল, গায়ের ব্যথাটা ঝেড়ে আসবি। দেশে আমাদের ধান জমি আছে, বাবা তাড়িয়ে দিয়েছিল বদমাইশির জন্য, তাই ফিরতে পারছিলাম না, নইলে কোন শালা মরতে কন্ডাক্টারি করে। বিনা নোটিশে চাকরি ছেড়ে দুজনে সেই রাত্রে কেটে পড়লাম হাওড়া জেলার শিবগঞ্জে। আমার স্বভাব বসতে পেলেই ঠেলে ঠুলে শুতে চায়। গোবিন্দর দেশটা বেশ ভালোই, বাগনান থেকে বাসে কয়েক ঘন্টার রাস্তা। পৌঁছে গেলে মনে হয় ঠিক এরকম ধারা জায়গায় তো এতকাল খুঁজছিলাম। গোবিন্দদের ধানি জমি বেশি না হোক, ওদের দুবেলা ভাতের অভাব নেই। বিরাট একটা নারকেল বাগান আছে। মেটে দোতলা বাড়িতে বেশ মাঝারি বড় সংসার। দুবেলা খাওয়ার শোয়ার ভাবনা নেই। আমি তাই নিশ্চিন্তে সেখানে শেকড় চালিয়ে দিলাম। ভরসা হলো বাকি জীবনটা এখানেই কেটে যাবে বুঝি। গোবিন্দ তখন প্রায়ই বলতো, দাঁড়া, তোকে এদিকেই সেটেল করিয়ে দেব। কিন্তু মাস তিনেক যেতে না যেতেই গোবিন্দ বিয়ে করে বসলো, আর তার 2 মাস বাদেই গোবিন্দর মুখ হাঁড়ি। আমার সঙ্গে ভালো করে কথা কয় না। বুঝলাম ওর বউ বুদ্ধি দিয়েছে। তবু গায়ে না মেখে আমি আরও 1 মাস কাটিয়ে দিলাম। মোট 6 মাস পর গোবিন্দর বড় ভাই একদিন খুরুবেড়েতে যাত্রা দেখে ফেরার পথে গহীন রাতে রাস্তায় টর্চ ফেলে ফেলে আগে আগে হাঁটতে হাঁটতে নরমে গরমে বলেই ফেলল, এই বয়সটা তো আর বসে খাওয়ার বয়স নয় গো বাপু, গা ঘরে কাজকর্মই বা কোথায়, বরং কলকাতার বাজারটাই ঘুরে দেখো গে। গোবিন্দর বড় ভাই নন্দদুলারের খুব ইচ্ছা ছিল তার মেয়ে কমলিনীকে আমি বিয়ে করি, কিন্তু কমলিনীর বয়স মোটে 12, সুশ্রীও নয়। তাছাড়া আমারও বিয়ের ব্যাপারটা বড় ঝামেলার বলে মনে হয়, তাই রাজি হইনি। ঘর জামাই রাখলেও না হয় ভেবে দেখতাম, সেই প্রস্তাবও নয়। বরং কমলিনীর মা আমাকে প্রায় কাজ খোঁজার জন্য হুড়ো দিত, চাষবাস দেখতে পাঠাতো। বেলপুকুরে বাজারে গিয়ে শুকনো নারকেল বেচে এসেছি কতবার। আখের চাষ হবে বলে গোটা একটা ক্ষেত নাড়া জেলে আগুনে পোড়াতে হয়েছিল। এত সব কাজকর্ম আমার ভালো লাগে না। বউ হলে সে আরও তাড়া দেবে সারা জন্ম। এক বর্ষার রাতে গোবিন্দর গোলা ঘরে চোরে শীত দিল। বিস্তর ধান লোপাট। সকালবেলায় খুব চেঁচামেচি হলো। তারপর থিতু হয়ে সবাই বসে এক মাথা হয়ে ঠিক করলো যে এবার থেকে আমাকে সারা রাত বাড়ি চৌকি দিতে হবে। একটা নিষ্কর্মা লোক সারাদিন বসে খাবে, কোনো কাজে লাগবে না, এ কি হয়? দিন 15 পাহারাও দিতে হলো। এক রাতে ফের চোর এলো। আমার চোখের সামনে পরিষ্কার 5-6 জন কালো কালো লোক। তাদের 2-1 জন আমার মুখ চেনা। দক্ষিণের ঘরের বারান্দায় বসে লণ্ঠন পাশে নিয়ে একটা লম্বা লাঠি উঠোনে মাঝে মাঝে ঠুকছিলাম। 2টো দেশি কুকুর সামনে ঝিমোচ্ছে। এ সময় এই কাণ্ড। চোর দেখে আমি ভিমড়ি খাই আর কি। লাঠি যে মানুষের কোন কাজে লাগে তা তখনও আমার মাথায় সেধ হচ্ছে না। চোর কজন এসে সোজা আমার চারধারে দাঁড়িয়ে গেল। একজন বলল, উপল শালা, মেরে মাঠে পুঁতে দিয়ে আসবো, মনে থাকে যেন। কুকুর 2টো হঠাৎ ভুক ভুক করে হঠাৎ ল্যাজ নাড়তে লাগলো চোরদের খাতির দেখানোর জন্য। দেশি কুকুরের বীরত্ব জানা আছে। আমিও তাদের দেখে কায়দাটা শিখে গেলাম। একগাল হেসে বললাম, হারে তোমরা ভাবো কি, হ্যাঁ,
পাহারা কি আর আসলে দিই? গুতোর চোটে পাহারা দেওয়া। যা করবার চটপট ছেড়ে নাও ভাই সকল, আমি চারদিকে চোখ রাখছি। চোররা যখন মহা ব্যস্ত, ঠিক তখনই আখের বুঝে আমি লাঠি আর লণ্ঠন নিয়ে লম্বা দিলাম, নইলে পরদিন আমার উপর দিয়ে বিস্তর ঝামেলা যেত। তা সেই লাঠি আর লণ্ঠন ছাড়া আমার আর কোনো মূলধন তখন ছিল না। আফসোস হলো, চোরদের সঙ্গে হাত লাগিয়ে যদি কিছু নগদ বা ঘটিবাটি গোবিন্দদের বাড়ি থেকে হাতিয়ে আনতে পারতাম তাহলে বেশ হতো। আমার বাবা সারা জীবনটাই ছিলেন ডাকঘরের পিয়ন, শেষ জীবনে শটার, আর এক থাক উঁচুতে উঠতে পারলে তাকে ভদ্রলোক বলা চলত। তা তিনি উঠতে পারেননি, বিস্তর ধারকর্য করে খাওয়া দাওয়া ভালো করতেন, ওই এক শখ ছিল তার। প্রভিডেন্ট ফান্ডের অর্ধেকই তো ফৌত হয়ে গিয়েছিল ওই কর্মে। সারাটা জীবন তাকে কেবল টাকা খুঁজতে দেখেছি। অন্য সব টাকার রাস্তা বন্ধ হয়ে গেলে তিনি বাড়ির আনাচে কানাচে ঘন্টার পর ঘন্টা পুলিশের মতো সার্চ চালাতেন। বিছানার তোষক উল্টে, জাজিম উঁচু করে চাটাইয়ের তলা পর্যন্ত, ওদিকে কাঠের আলমারির মাথা থেকে শুরু করে রান্নাঘরের কৌটো বাউটো পুরনো চিঠিপত্রের বান্ডিলের মধ্যে পরম উৎসাহে তিনি টাকা আর পয়সা খুঁজতেন। কদাচিৎ এক আধটা 10 বা 5 পয়সা পেয়ে আনন্দে এই যে বলেছিলাম না বলে চেঁচিয়ে উঠতেন। ঘরের গোছগাছ হাঁটকানোর জন্য মাসি খুব রাগ করতেন বাবার উপর। বাবা সেসব গায়ে মাখতেন না, বরং সুর করে মাসিকে খেপাতেন কানামাছি ভো ভো। কানা মাসির নামই হয়ে গিয়েছিল কানামাছি। বাবার কাছ থেকে ওই একটা স্বভাব আমি পেয়েছি। আমারও স্বভাব যখন তখন যেখানে সেখানে অবসর পেলেই পয়সা খোঁজা। হাটে বাজারে রাস্তায় ঘাটে ঘরে দৌড়ে প্রায় সময়ই আমি হাটপাট করে পয়সা খুঁজি। সিকিটা আদুলিটা পেয়েও গেছি কখনো সখনো, না পেলেও ক্ষতি নেই, খোঁজাটার মধ্যেই একটা আনন্দ আছে। যেমন লোকে খামোখা ঘুড়ি উড়িয়ে বা মাছ ধরতে বসে আনন্দ পায়, অনেকটা সেই রকমই আনন্দ। একবার হরতালের আগের দিন বিকেলে বাবা পরের দিনের বাজার করতে গেছেন, তখনও বুড়ো বাড়িওয়ালা বেঁচে। বাজারে বাবার সঙ্গে দেখা হতেই বুড়ো বাড়িওয়ালা আতকে উঠে বললেন, এ কি বাপু, তোমাকে না আজই সকালে বাজার করে ফিরতে দেখলুম, আবার এই বেলা বাজারে কেন বাবা? বাবা মাথা চুলকে বললেন, কাল হরতাল কি না, তাই কালকের বাজারটা সেরে রাখছি। শুনে বুড়ো রেগে মেগে খেকিয়ে উঠলেন, হরতাল ছিল তো হরতালই হতো, শাক ভাত নুন ভাত কি মুড়ি টুড়ি চিবিয়ে কাটিয়ে দিতে পারতে না? হ্যাঁ, এই কি ধরনের অমিত ব্যয় তোমাদের, দিনে দুবার বাজার? এই বয়সেই যদি পয়সা রাখতে না পারো তো কি গুচ্ছের ছেলেপুলে হয়ে গেলে তখন পারবে? দুটো পয়সার মর্ম কবে বুঝবে তোমরা? হে, বয়স হয়ে গেলে তো কপাল চাপড়াবে। সেই থেকে বাবা একটা ঠাট্টার কথা পেয়ে গিয়েছিল। সময় পেলেই খুক খুক করে হাসতে হাসতে বলতেন, দুটো পয়সা রাখতে না পারলে। কিন্তু ঠাট্টার কথা হলেও ওই দুটো পয়সা রাখতে না পারার জন্যই কানা মাসিকে ভাইয়ের বাড়িতে ঝিগিরি করতে হচ্ছে, আর আমার হাতে হ্যারিকেন। বাস্তবে কি, হ্যারিকেন আর লাঠি সম্বল করে গোবিন্দর বাড়ি থেকে যেদিন পালাই, সেই দিন রাত্রে ভারী একটা দুঃখ হচ্ছিল আমার। বলতে কি, গোবিন্দর বাড়িতে থাকতে আমি দুটো পয়সা করেছিলাম, প্রায় দিনই এটা সেটা নিয়ে গোপনে বেচে দিতাম। ঘরের মেঝে একটা সোনার মাকড়ি কুড়িয়ে পেয়ে রেখে দিয়েছিলাম। 2-4টে পয়সা কুড়িয়ে টুড়িয়ে একটা বাঁশের চোঙায় জমিয়েও রেখেছিলাম। সেই গুপ্ত সম্পদ গোবিন্দদের বাড়ির পশ্চিমের বাতায় গোজা আছে, আনতে পারিনি। কাল রাত্রে সুবিনয় আর খনা অনেকক্ষণ আমাকে নিয়ে কথা বলাবলি করছিল। খনা চায় না যে আমি আর একদিনও এ বাড়িতে থাকি। কথায় কথায় সে তার বরকে বলল, বাজার ফেরত 35টা পয়সা তুমি খাওয়ার টেবিলে রাখলে আজ সকালে, নিজের চোখে দেখা আমার। 15 মিনিট বাদে এসে দেখি পয়সা হাওয়া। তোমার ওই দুকান কাটা ছোঁচা বন্ধুটির কিন্তু বেশ ভালো রকম হাত টান আছে। সুবিনয় ঘুম গলায় বলল, পয়সা করি সরিয়ে রাখলেই হয় সাবধান মতো। আহা, কি কথার ছিরি! সারাক্ষণ ঘরে একটা চোর ছোঁচা বসবাস করলে কাহাতক সাবধান হবে মানুষ? তার চেয়ে এবার ওকে সরে পড়তে বলো, অনেক দিন তো হয়ে গেছে।
আজ তুমি বাজার করলে, কিন্তু বেশিরভাগ দিনই তো তোমার ওই প্রাণের বন্ধুই বাজার করে। বাজারে কত পয়সা যে হাতায় তার হিসেব কে করেছে? এই রকম সব কথা হচ্ছিল। আমি প্যাকিং বাক্সের বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজায় কান পেতে সব শুনছি। খুবই অপমানজনক কথা, কিন্তু কতটা অপমানজনক তা ঠিক বুঝতে পারছি না। তাছাড়া আমাকে শুনিয়েও তো বলেনি যে খামোখা অপমান বোধ করতে যাব। নিশুত রাতে আমার বিছানায় শুয়ে গ্রিলের ফাঁক দিয়ে এক ভাঙা চাঁদ দেখতে দেখতে ঘুম এসে গেল। কি করে বোঝাই এদের যে আমারও 2-4টে পয়সা কড়ির দরকার হয়। আমার সবচেয়ে অসুবিধা এই যে আমার আজকাল বড় খিদের ভয়। সারা দিন আমার পেটে একটা খিদের ভাব চুপ করে বসে আছে। ভরা পেটেও সেই খিদের স্মৃতি। কেবল ভয় করে আবার যখন খিদে পাবে তখন খেতে পাবো তো। আমার আর একটা সমস্যা হলো পয়সা। পয়সা খুঁজতে খুঁজতে আমার জীবনটা গেল। সেই যে লণ্ঠন আর লাঠি হাতে গোবিন্দদের বাড়ি থেকে নিশুত রাতে বেরিয়ে পড়লাম, সেই থেকে পয়সা খোঁজার বিরাম নেই। পয়সাও যে কত কায়দায় আমাকে ফাঁকি দিচ্ছে, জীবন ভর লুকোচুরি খেলছে আমার সঙ্গে, তা বলে শেষ হয় না। লাঠি লণ্ঠন নিয়ে সেই পালানোর পর 2 দিন বাদে বাগনানের বাসের আড্ডায় 3টে ছেঁচড়ের সঙ্গে আমার আলাপ। কথায় কথায় অনেক কথা বেরিয়ে পড়ল। তাদের ব্যবসাপত্র খারাপ নয়, চুরি ছিনতাই আর ছোটখাটো ডাকাতি করে তাদের ভালোই চলে। অনেক বলে কয়ে ভিড়ে পড়লাম তাদের সঙ্গে। তারা আমাকে প্রাণের ভয় দেখিয়ে বিস্তর শাসিয়ে সাবধান করে দিল, বেগরবাই করলে জান যাবে। বাগনান বাজারে এক দুপুরে বসে আছি। ছোট্ট একটা খুকি তার বাচ্চা ঝিয়ের সঙ্গে দোকানের সওদা করতে এসেছে। ছেচরদের একজন কদম, সে আমায় বলল, ওই খুকিটা হলো হোমিও ডাক্তার কালীপদ ঘোষের ছোট মেয়ে। কানে একজোড়া সোনার বেলফুল দেখা যাচ্ছে, দেখবে নাকি হে উপলভদ্র। ওরা কেন যে আমার নামের সঙ্গে ভদ্র কথাটা জুড়ে নিয়েছে তা ওরাই জানে। প্রস্তাব শুনে আমার হাত পা ঝিমঝিম করছিল। আসলে আমার এসব কাজে বাগড়া দেওয়ার জন্য একজন সং আছে, সে আমার বিবেক বুড়ো। যখন তখন এসে ঘ্যানর ঘ্যানর করে রাজ্যের হিত কথা ফেদে বসে। তাকে না পারি তাড়াতে, না পারি এড়াতে। ছেঁচরদের অন্য একজন হাজু, সে আমাকে জোর একটা চিমটি দিয়ে বলল, 2 দিন ধরে খাওয়াচ্ছি তোমাকে, সে কি এমনি? যাও কাজে লেগে পড়ো। ধরা পড়ে মার খাও তো সেও এ লাইনের একটা শিক্ষা। বিস্তর মারধর খেতে হবে, বাবুয়ানি কিসের? সত্যিই তো, আমার যে মাঝে মাঝে এক পাগলাটে খিদে পায়, সেই সব খিদের কথা ভেবে বড় ভয় পাই। কাজে না নামলে কেউ খেতে দেবে কেন? উঠে পড়লাম। জানা আছে কালীপদ ঘোষের মেয়ে, কাজেই একটা সুবিধে। অ্যালুমিনিয়ামের তোবড়ানো বাটিতে খানিকটা বনস্পতি কিনে মেয়েটা রাস্তায় পা দিতেই গিয়ে বললাম, ও খুকি, কালীপদদার কাণ্ডখানা কি বলো তো? পেটে ব্যথার একটা ওষুধ কবে থেকে করে দিতে বলছি। খুকি কিছু অবাক হয়ে বলল, বাবা তো খড়গপুরে গেছে। খুশি হয়ে বলি, আমাকে চিনতে পারছো না তো? আমি রাম কাকা, লেভেল ক্রসিংয়ের ধারে রঘুদের বাড়ি থাকি, চেনো? খুকি মাথা নাড়ল দ্বিধা ভরে, চেনে। আমি বললাম, তোমার বাবা কয়েকটা জিনিস চেয়ে রেখেছিল আমার কাছে, দেবো দিচ্ছি করে আর দেওয়াই হয়নি। মহিনের দোকানে রেখে এসেছি, নিয়ে যাবে এসো। বলে বাজারের ভিতর দিয়ে তাকে নিয়ে যাই। ঝি মেয়েটা দুনিয়া বেশি চেনে। সে হঠাৎ বলল, ও বিন্তি, যাস নে, এ লোকটা ভালো না। ভীষণ রেগে গিয়ে তাকে এক ধমক মারলাম। মারবো এক থাপ্পড়, বদমাস ছোট লোক কোথাকার। এই সেদিনও কালীপদদা বলছিল বটে, বাচ্চা একটা ঝি রেখেছে, সেটা চোর। তোর কথাই বলছিল তবে। ঝি মেয়েটা ভয় খেয়ে চুপ করে গেল। মাথাটা আমার বরাবরই পরিষ্কার, মতলব ভালোই খেলে। খানিকটা ভয়ে খানিকটা বিশ্বাসে খুকিটা এলো আমার সঙ্গে, ঝি মেয়েটাও। বাজারের দোকান ঘরের পিছু দিকটায় একটা গলি মতো। মুদির দোকান থেকে একটা ঠোঙায় কিছু ত্রিফলা কিনে এনে খুকির হাতে দিয়ে বললাম, এইটে বাবাকে দিয়ে আমার কথা বলো, তাহলেই হবে, সবই বলা আছে। মেয়েটা ঘাড় নাড়ল, ঠোঙা হাতে আমাকে অবাক হয়ে দেখছিল। পিছু ফিরতেই আমি ফের ডাকলাম,
ও বিন্তি, তোমার বাপ মায়ের কি আক্কেল নেই? ওইটুকু মেয়ের কানে সোনার দুল পরিয়ে বাড়ির বার করেছে। এসো এসো, ওটা খুলে ঠোঙায় ভরে নাও। কে কোথায় গুন্ডা বদমাস দেখবে, 2 থাপ্পড় দিয়ে কেড়ে নেবে। কালও ছিনতাই হয়েছে এখানে। মেয়েটা কাঠ হয়ে আছে। ঝি মেয়েটা ঝেঁজে উঠল। কেন খুলবে? হ্যাঁ, চালাকির আর জায়গা পাওনি? তাকে ফের একটা ধমক মারলাম, কিন্তু বিন্তিও দুল খুলতে রাজি নয়। মাথা নেড়ে বলল, না, খুলবো না। সদ্য কান বেঁধিয়েছি, দুল খুললে ছ্যাদা বুঝে যাবে। কথাটা আমারও যুক্তিযুক্ত মনে হলো। এই অবস্থায় ওর কান থেকে দুল খুলি কি করে? ছেঁচড়দের 3 নম্বর হলো পৈলেন। সে কম কথা আর বেশি কাজের মানুষ। আমি যখন কুকিটাকে আর ঝি সমেত চলে যেতে অনুমতি দিয়ে দিয়েছি, ওরাও চলে যাচ্ছে। ঠিক সেই সময় পৈলেন এসে গলির মুখটা আটকে দাঁড়ালো। পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, রোগা কিন্তু পাকানো শক্ত চেহারা। কলা কৌশলের ধার দিয়েও গেল না। ঝি মেয়েটাকে একখানা পেল্লায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলল, চেঁচালে গলায় পা দিয়ে মেরে ফেলব। সেই দৃশ্য দেখে বিন্তি থরথর করে কাঁপে, কথা সরে না। একটা প্যাচ ঘুরিয়ে পৈলেন পুটপুট করে 2টো বেলকুড়ি তার কান থেকে খুলে বলল, বাড়ি যাও, কাউকে কিছু বললে কিন্তু মেরে ফেলব। রেল স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে পৈলেন আমায় বলল, সব জায়গায় কি আর কলা কৌশল করতে আছে রে আহাম্মক? গায়ের জোর ফলালে যেখানে বেশি কাজ হয় সেখানে অত পেঁচিয়ে কাজ করবি কেন? হক কথা। বেলকুড়ি 2টো বেচে যে পয়সা পাওয়া গেল, তার হিস্সা ওরা আমায় দিল না। আমার আহাম্মকিতেই তো ব্যাপারটা নষ্ট হয়ে যাচ্ছিল প্রায়। একদিন পাঁশকুড়া হাওড়া ডাউন লোকালে তককে তককে 4 মূর্তি উঠেছি। শনিবার সন্ধ্যা, ভিড় নেই। এক কামরায় একজোড়া বুড়ো বুড়ি উঠেছে। বুড়ির গায়ে গয়নার বন্যা। ইদানিং কারো হাতে মোটা বালা সমেত 6 গাছা করে 12 গাছা চুড়ি, গলায় মটরমালা হার বা কানে ঝাপটা দেখিনি। আঙুলে অন্তত 5 আনি সোনার 2টো আংটি। বুড়োর হাতে ঘড়ি, পাঞ্জাবিতে সোনার বোতাম, হাতে রূপো বাঁধানো লাঠি। এই যেন চোর ছেচরদের কাছে নেমন্তন্নের চিঠি দিয়ে বেরোনো। ফাঁকা ফাঁকা কামরায় বুড়ো উসখুস করছে। মুখোমুখি আমরা বসে ঘুমের ভান করে চোখ মিটমিট করে সব দেখছি। বুড়ো চাপা গলায় বলল, এত সব গয়না টয়না পরে বেরিয়ে ভালো কাজ করনি, ভয় ভয় করছে। বুড়ি ধমক দিয়ে বলল, রাখো তো ভয়, গা থেকে গয়না খুলে রেখে আমি কোনোদিন বেরিয়েছি নাকি? ওসব আমার ধাতে সইবে না। বুড়ি ঝাঁপি থেকে স্টিলের তৈরি ঝকঝকে পানের বাটা বের করে বসল। বাটাখানা চমৎকার। 12টা খোপে 12 রকমের মশলা, মাঝখানে পরিষ্কার নেতায় জড়ানো পান পাতা, দামি জিনিস। পৈলেন আর হাজু গা ঝাড়া দিয়ে উঠল। আমি আর কদম কামরার দুধারে গিয়ে দাঁড়ালাম। পৈলেনের পিস্তল আছে, হাজুর ছুরি। কদম নলবন্দুক হাতে ওধার সামলাচ্ছে। কি জানি কেন আমার হাতে ওরা অস্ত্র শস্ত্র কিচ্ছু দেয়নি। কেবল ধারালো 2টো ব্লেড আঙুলের ফাঁকে চেপে ধরতে শিখিয়ে দিয়েছে হাজু। বলেছে, যখন কাউকে ব্লেড ধরা হাতে আলতো করে গালে মুখ বুলিয়ে দিবি, তখন দেখবি কাণ্ডখানা, রক্তের স্রোত বইবে। পৈলেন পিস্তল ধরতেই বুড়ো বলে উঠল, ওই যে দেখো গে, বলেছিলুম না, ওই দেখো হয়ে গেল। বুড়ি পানটা মুখে দিয়ে পৈলেনের দিকে তাকিয়ে বলল, এ মিন সেটাই ডাকাত নাকি? ও মা, এ যে একটু আগেও সামনে বসে ঝিমোচ্ছিল গো। বুড়ো আস্তে করে বলল, এখন ঝিমুনি কেটে গেছে, সামলাও ঠেলা। বুড়ি ঝংকার দিয়ে বলে উঠল, আমি কেন সামলাবো? তুমি পুরুষ মানুষ সঙ্গে থাকতে, এককালেতে খুব ঠ্যাঙা লাঠি নিয়ে আবগারির দারোগাগিরি করতে, এখন অমন মেনিমুখো হয়ে থাকলে চলবে কেন? পৈলেন ধৈর্য হারিয়ে বলল, অত কথা শোনার সময় নেই, চটপট করুন, আমাদের তাড়া আছে। বুড়ি ঝংকার দিল, তাড়া আছে সে তো বুঝতেই পারছি, কিন্তু গয়না আমি খুলছি না, তাড়া থাকলে চলে যাও। হাজু চোপ বলে পেল্লায় ধমক দিয়ে হাতের আধ হাত দোধারা ছোড়াটা বুড়োর গলায় ঠেকিয়ে বলল, 5 মিনিট সময় দিচ্ছি গয়না খুলতে, যদি দেরি হয় তো এই বুড়ো মানুষটার হয়ে যাবে দিদিমা, বিধবা হবেন। বুড়ি জর্দা আটকে দুবার হেঁচকি তুলে হঠাৎ হাউড়ে মাউড়ে কেঁদে উঠে চেঁচাতে লাগলো, ও মা গো,
ওগো, তোমরা সব দেখো কি কাণ্ড, বুড়োটাকে মেরে ফেললো যে। কামরায় মোট জনাকুড়ি লোকও হবে না, এধার ওধার ছিটিয়ে বসেছিল। কেউ নড়ল না, সবাই অন্যমনস্ক হয়ে কিংবা ভয়ে পাথর হয়ে রইল। কেবল দুটো ছোকরা টিটকেরি দিল কোথা থেকে, দাদাদের কমিশন কত? একজন বলল, ও দাদা, অথরিটি কত করে নেন? সব বন্দোবস্ত করা আছে না? গলায় ছোরা ঠেকানো অবস্থায় বুড়ো তখন তম্বি করছে। কি ব্যাপার বলো তো তোমার, গা করছো না যে? 5 মিনিটের আর কত বাকি আছে শুনি, শিগগির গয়না খোলো। বুড়ি তখনও জর্দার ধক সামলাতে পারেনি, 3-3টে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, খুলতে বললেই খুলবো না, এসব গয়না ফের আমাকে কে তৈরি করে দেবে বলো? তুমি দেবে? দেবো দেবো, শিগগির খোলো। বুড়ো তাড়া দেয়, কিন্তু বুড়ি তবুও গা করে না। কষ্টে সৃষ্টে এক গাছা চুড়ি ডান হাত থেকে আঙুলের গাঁট পর্যন্ত এনে বলে, সেই কবে পড়েছিলুম, এখন তো মোটা হয়ে গেছি, এ কি আর খোলা সহজ? হাজু তার ছোড়াটা এগিয়ে দিয়ে পিস্তলটা পৈলেনের হাত থেকে নেয়। পৈলেন ছোড়াটা চুড়ির ফাঁকে ঢুকিয়ে এক টানে কেটে নেয়। দিদিমা চেঁচাতে থাকেন ভয়ে, কিন্তু পৈলেনের হাত পাকা, কোথাও একটুও ছড়ে যায়নি। পৈলেন পটাপট চুড়িগুলো কাটতে থাকে। দিদিমা দাদুর দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলে, কথা দিলে কিন্তু সব গয়না ঠিক এরকম তৈরি করে দিতে হবে। তখন নাকি সুরে বলতে পারবে না, এখন রিটায়ার করেছি, কোত্থেকে দেব? বুড়ো বলে, দেব দেব। দিদিমা তখন চারিদিকে তাকিয়ে লোকজনের মুখ চেয়ে বলে, শুনে রাখো তোমরা সব, সাক্ষী রইলে কিন্তু উনি বলেছেন সব ফের গড়িয়ে দেবেন। পৈলেন গোটা চারেক চুড়ি ততক্ষণে খুলে ফেলেছে কেটে। চমৎকার কাজ হচ্ছে। হাজু বা হাত বাড়িয়ে বুড়ো লোকটার হাত ঘড়ি খুলে প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল। এবার গলার কাছে পাঞ্জাবির সোনার বোতামের প্রথমটা খুলে ফেলেছে। আমার কিছু করার নেই, দাঁড়িয়ে দেখছি। বলতে কি, ট্রেনের কামরায় ডাকাতির কথা বিস্তর শুনে থাকলেও চোখে কখনো দেখিনি সে দৃশ্য, তাই প্রাণ ভরে দেখে নিচ্ছিলাম। বুড়ি ফের দুটো হেঁচকি তুলে বুড়োর দিকে চেয়ে বলল, পিস্তলের নল মাথায় টেকিয়ে পোকার মতো বসে আছো কি? বোতামটা নিজেই খুলে দাও না, নইলে ও মিনসে যেভাবে বোতাম খুলছে পুরনো পাঞ্জাবিটা না ফেসে যায়। আর প্রেসারের বড়ি থাকলে দাও দেখি আমায়, খেয়ে ফেলি, মাথাটা কেমন করছে, দুটো বড়ি দিও। এসব কথাবার্তার মাঝখানেই হঠাৎ একটা গোলমাল হয়ে গেল কি করে। মাঝখানের ফাঁকা বেঞ্চিতে অনেকক্ষণ যাবৎ একটা লোক হাঁকুচ ময়লা একটা চাদরে আগা পাশতলা মুড়ি দিয়ে শুয়েছিল। এই সব গণ্ডগোলে বোধহয় এতক্ষণে কি করে তার ঘুম ভেঙেছে। চাদরটা সরিয়ে মস্ত একটা গোলপানা মুখ তুলে তাকালো লোকটা। চোখ দুটো টকটকে লাল, নাকের নিচে মস্ত ভুড়ো গোঁফ, গালে পিচপিচে কালো দাড়ি। লাল চোখে কয়েক পলক দৃশ্যটা দেখেই লোকটা হঠাৎ ঘুমের ধন্ধভাব ছেড়ে ফেলে তড়াক করে উঠে বসে বিকট গলায় বলে উঠল, মানকে বলে সাবাস। কথাটার অর্থ যে কি তা আজও আমি জানি না, কিন্তু ওই দুর্বোধ্য বিকট চিৎকারে হাজুর নার্ভ নষ্ট হয়ে গেল বুঝি। পৈলেনের পিস্তলটাও বোধহয় সে আগে বড় একটা হাতে পায়নি। পিস্তল হাতে থাকলে আনাড়িদের যেমন হয়, হাজুরও হঠাৎ তেমন বীরত্ব জাগিয়ে উঠল। বুড়োকে ছেড়ে ঘুরে হুড়ুম করে আচমকা একটা গুলি ছুড়ল সে। গুলিটা গাড়ির ছাদে একটা ঘুরন্ত পাখায় পটাং করে লাগলো শুনলাম। যে লোকটা চেঁচিয়েছিল সে লোকটা হঠাৎ দ্বিগুণ বেগে চেঁচিয়ে উঠে চারিদিকে দাপাতে লাগলো, মেরে ফেলেছে রে, মেরে ফেলেছে রে। তখন দেখি লোকটার পরনে একটা খাকি হাফ প্যান্ট, গায়ে স্যান্ডো গেঞ্জি। পুটুলির মতো একটা ভুঁড়ি সামনের দিকে দাপানোর তালে তালে নড়ছে। পৈলেন ছোড়া হাতে বাই করে ঘুরে দৃশ্যটা দেখল। আমার আজও সন্দেহ হয় পৈলেন লোকটাকে নির্ঘাত পুলিশ বলে ভেবেছিল, নইলে এমন কিছু ঘটেনি যে পৈলেন মাথা ঘুরিয়ে ফেলে হঠাৎ দৌড় লাগাবে। আমি আজও বুঝি না যে পৈলেনের সেই দৌড়টার কি মানে হয়। দৌড়ে সে যেতে চেয়েছিল কোথায়? চলন্ত গাড়ি থেকে তো আর দৌড়ে পালানো সম্ভব নয়। তবু ছোড়াটা উঁচিয়ে পৈলেন এক সাংঘাতিক আতঙ্কের স্বরে বলল, যে ধরবি মেরে ফেলবো, জান নিয়ে নেব সালা, জান নিয়ে নেব, রক্তের গঙ্গা বইয়ে দেব বলে দিচ্ছি।
এই বলতে বলতে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে খ্যাপার মতো এ দরজা থেকে ও দরজা পর্যন্ত কেন যে খামোখা ছুটোছুটি করলো তা ওই জানে। কেউ ওকে ধরতেও যায়নি, মারতেও যায়নি। কিন্তু ও তখন আতঙ্কে মাথার গণ্ডগোলে কেমন ধারা হয়ে মস্ত খোলা দরজার দিকে পিছন করে কামরার ভিতর বাগে ছোড়া উঁচিয়ে নাহক লোকদের বাপ মা তুলে গালাগাল করছিল। দরজার কাছেই সেই দুটো টিটকিরিবাজ ছেলে দাঁড়িয়ে হাওয়া খেয়েছে এতক্ষণ। তাদেরই একজন স্পষ্ট দেখলাম আস্তেই করে পা বাড়িয়ে টুক করে একটা টোকা মারল পৈলেনের হাঁটুতে। সঙ্গে সঙ্গে আর একজন কেতরে একটু জোরে একটা লাথি কষালো পৈলেনের পেটে। প্রথম টোকাটায় পৈলেনের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল, পরের লাথিটা সে সামলাতে পারল না। বাইরের চলন্ত অন্ধকারে বো করে বেরিয়ে গেল, যেমন করে গুবরে পোকারা ঘর থেকে বাইরে উড়ে যায়। হাজুর আনাড়ি হাতে ধরা পিস্তলটা তখন ঠকঠক কাঁপছে। পুরনো পিস্তল, তার কলকবজা কিছু নড়বড়ে হবে হয়তো। একটা ঢিলে নাটবল্টুর শব্দ হচ্ছিল যেন। অকারণে সে আর একবার গুলি ছুড়ল। মোটা কালো লোকটা তিরিং করে লাফিয়ে একটা বেঞ্চে উঠে চেঁচাচ্ছে, গুল্লি গুল্লি, শেষ হয়ে গেলাম, পেটটা গেল, বুকটা গেল। কিন্তু আমি দেখছি গুলিটা একটা জোনাকি পোকার মতো নির্দোষভাবে জানলা দিয়ে উড়ে বেরিয়ে গেছে। কিন্তু হাফ প্যান্ট পরা লোকটাকে সে কথা তখন বোঝায় কি? লোকটা এখন নিজের উড়ুতে থাবড়া মেরে কেবল বলছে, মানকে বলে সাবাস, আবার গুল্লি। হাজু তখন বুড়োকে ছেড়ে হঠাৎ দুটো বেঞ্চের মাঝখানে বসে পড়ল। তারপর হামাগুড়ি দিয়ে দরজার দিকে যেতে যেতে পিস্তলটা মাঝে নাড়ে আর বলে, চেন টানবে না কোনো শুয়োরের বাচ্চা, খবরদার, এখনো 4টে গুলি আছে, 4টে লাশ ফেলে দেব। এই সময়ে হামাগুড়ি দেওয়াটা যে কত বড় ভুল তা বুঝলাম যখন দেখি হাজুর মাথায় কে যেন একটা 5-7 কেজি ওজনের চাল বা গমের বস্তা গদাম করে ফেলে দিল। বস্তার তলায় চ্যাপটা লেগে হাজু দম সামলাতে না সামলাতেই দরজার ছেলে দুটো পাকা ফুটবল খেলাড়ির মতো দুধার থেকে তার মাথায় লম্বা লম্বা কয়েকটা গোল কিকের শট জমিয়ে দিল। কামরার অন্য ধার থেকে কদম তখন চেঁচাচ্ছে, আমাকে ধরেছে, এই শালার গুষ্টির শ্রাদ্ধ করি, এই রাড়ের ছেড়ে হাজু, পিস্তল চালা শালা, লাশ ফেলে দে। কিন্তু হাজুর তখন জ্ঞান নেই। পিস্তল ছিটকে গেছে বেঞ্চের তলায়। 2 সেকেন্ডের মধ্যে ওধার থেকে হাঁটুরে মারের শব্দ আসতে লাগলো। লোকজন সব সাহস পেয়ে গেছে। সোনার বোতামওয়ালা বুড়োটাও তখন রূপো বাগানো লাঠি হাতে উঠে গেল ওধারে। বলতে শুনলাম, আহা, সবাইকেই চান্স দিতে হবে তো, অমন করে ঘিরে থাকলে চলে, একটু সরো দেখি বাবারা, এদারে সরো সরো সরো। বলতে না বলতেই কদমের মাথায় লাঠিবাজির শব্দ আসে ফটাস করে। কামরা শুদ্ধ লোক ওদিকে ধেয়ে যাচ্ছে। এধারে হাজুর মাথায় ফুটবলের লাথি। কয়েকটা গাইয়া লোক উঠে এসে উবু হয়ে বসে বেধড়ক থাপড়াচ্ছে। একজন বুকে হাঁটু দিয়ে চেপে হাজুর নাকে আঙুল ঢুকিয়ে চড়চড়িয়ে নাকটা ছিঁড়ছে। আমি বেকুবের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ বুঝতে পারি, আরে আমিও যে এদের তলেই ছিলাম। বুঝেই হঠাৎ চারধারে চনমন হয়ে তাকিয়ে পালানোর পথ খুঁজি। ঠিক এই সময় সেই মোটা কালো লোকটা বেঞ্চের উপর থেকে নেমে এসে 2 হাতে আমাকে সাপটে ধরে ফেলল। বিকট স্বরে বলল, মানকে বলে সাবাস। দেখেন তো মশাই, আমার কোথায় কোথায় গুল্লি দুটো ঢুকলো, দেখেন, ভালো করে দেখেন, রক্ত দেখা যায়। আমি খুব অস্বস্তির সঙ্গে বললাম, আরে না না, আপনার গুলি লাগেনি। বলেন কি? লোকটা অবাক হয়ে আবার বলল, মানকে বলে সাবাস, লাগে নাই? হ্যাঁ, 2টা গুল্লি লাগেনি, আমি দেখেছি। ওধার থেকে কদম আমার নাম ধরে বার কয়েক ডাক দিয়েই থেমে গেল। পাইকেরি মারের চোটে তার মুখ দিয়ে কয়েকটা কোক কোক আওয়াজ বেরোলো মাত্র। এধারে হাজুর আধমরা শরীরটা তখনও দলাই মালাই চলছে। মোটা কালো লোকটা ভালো করে নিজের গা দেখে টেকে গুলি লাগেনি বুঝে নিশ্চিন্ত হয়ে চারধারে তাকিয়ে অবস্থাটা দেখল। বোধহয় পৌরুষ জেগে উঠল তার। হাজুকে দেখে সে পছন্দ করল না, বলেই ফেলল, এইটারে আর মেরে হবেটা কি, টেরই পাবে না, চলেন ওই ধারের হারামজাদাটারে 2টা দেই। এই বলে আমাকে টানতে টানতে সে ওধারে নিয়ে গেল। রূপো বাঁধানো লাঠি হাতে বুড়ো লোকটা ভিড় থেকে বেরিয়ে এসে বলল,
আর কত পারা যায়, হাতে আবার আর্থারাইটিস। যারা মার দিচ্ছিল তারা কিছু ক্লান্ত। দু একজন সরে গিয়ে আমাদের জায়গা করে দিয়ে খাতির করে বলল, ভালো মতন দেবেন, এদের গায়ে মারধর তেমন লাগে না। কালো মোটা লোকটা অসুরের মতো লাফিয়ে পড়ল কদমের উপর। মুহূর্তে কদমের মাথার এক মুঠো চুল উপড়ে এনে আলোতে দেখে বলল, হেই শালা, পরচুলা নাকি? না, পরচুলা নয়, আমি জানি, কিন্তু সেই কথা বলাটা ঠিক হবে না ভেবে বললাম না। কালো লোকটা আমাকে কনুইয়ের গুঁতো দিয়ে তাড়া দিল, মারেন মারেন, দেখেন কি। মারতেই হলো, চক্ষু লজ্জা আছে, নিজের প্রাণের ভয় আছে। একটু আস্তের উপর দুটো লাথি চালালাম, গালে একটা চাপড়। কদমের জ্ঞান ছিল, একবার চোখ তুলে দেখল, কিন্তু কথা বলার অবস্থা নয়। গাড়ির দেওয়ালে ঠেসান দিয়ে বসে উবু হয়ে মার খেতে লাগলো নাগা আড়ে, তারপর শুয়ে পড়ল। পরের স্টেশনে গাড়ি থামতেই হৈ হৈ কাণ্ড, ভিড়ে ভিড়াক্কার। সেই ফাঁকে পালিয়ে অন্য কম্পার্টমেন্টে উঠলাম গিয়ে। হঠাৎ দেখি আমার সঙ্গে সেই কালো মোটা লোকটাও উঠেছে এসে। আমাকে একটা বিড়ি দিয়ে বলল, পালিয়ে এসে ভালো কাজ করেছেন, আপনি বুদ্ধিমান, নইলে থানা পুলিশের ঝামেলায় পড়ে যেতে হতো। আমি একটু হুঁ দিলাম। বাস্তবে কি বোধ করি আমি বুদ্ধিমান। ডাকাতের দলেও যে আমি ছিলাম সেটা ওরা কেউ ধরতেই পারল না। কথায় কথায় লোকটার সঙ্গে ভাব হয়ে গেল। বেশ লোক, ক্যানিংয়ের বাজারে তার আটা কল আছে, 3টে নৌকোরও মালিক সে। আমাকেও লোকটা পছন্দ করে ফেলল, শেষমেশ বলেই ফেলল, তোমারে তো বিশ্বাসী মানুষ বলেই মনে হয়। আমার 3টে মালের নৌকো লাট এলাকায় খেপ দেয়, চাও তো তোমারে তদারকির কাজে লাগিয়ে দিই। মানকে বলে সাবাস। বলে খুব হাসল, গলা নামিয়ে বলল, আমার নাম মানিক, মানিকচন্দ্র সাহা, বৈশ্য, আবার বৈষ্ণবও বটে হে, বাঙাল দেশে বাড়ি, কিন্তু এত অঞ্চলে থাকতে থাকতে দেশি ভাষা প্রায় ভুলে গেছি। যাবা নাকি আমার সঙ্গে? আমি লোক ভালো। রাজি হয়ে ক্যানিং চললাম। বরাবর দেখেছি উড়নচণ্ডীদের সঙ্গে ঠিক সহায় সম্বল জুটে যায় কি করে যেন। ঘর ছেড়ে একবার বেরিয়ে পড়লে আর বড় একটা ঘরের অভাব হয় না। ক্যানিং ভালো জায়গা। ঘিঞ্জি বাজারটার ভিতরে মানিক সাহার আটাকল। আটাকলের পিছনেই দম বন্ধ 3টে ঘরে তার 3টে জল জ্যান্ত বউ থাকে। ছেলে পুলে কত যে তা গুণে শেষ করতে পারিনি। যে কদিন ছিলাম সেখানে প্রায় দিনই ছেলে পুলেদের মধ্যে 2-1টা করে নতুন মুখ দেখতাম। তার কটা ছেলে মেয়ে তা জিজ্ঞেস করলে মানিক নিজে প্রায় গুলিয়ে ফেলত। একদিন আমার চোখের সামনেই রাস্তায় ঘুগনিওয়ালার ছেলে কাদা মাখছিল। মানিক সাহা তাকে নিজের ছেলে মনে করে নড়া ধরে তুলে এনে আচ্ছা সে পিটুনি দিয়ে দিল। ভুল ধরা পড়তেই জিভ কেটে বলল, মানকে বলে সাবাস। বড় ভালো লোক মানিক সাহা, সে নিজেও তো সে কথা প্রায়ই বলতো। বুঝলে হে উপল, আমি লোকটা বড় ভালো। আমাকে লোকে ভয় দেখায়, বলে 1-এর অধিক বিবাহ বেআইনি, একদিন নাকি আমারে জেল খাটতে হবে। কিন্তু আমি কই, জেল খাটা বা খাটাও, কিন্তু আমারে মন্দ কইও না কেউ। আমি তো কোনো মেয়ের সঙ্গে নষ্টামি করি নাই। বদমাইশ লোক ঘরে বউ থুয়ে অন্যের সঙ্গে নষ্টামি করে, আমি বদমাইশ না। মেয়ে ছেলে দেখে মাথা খারাপ হলে আমি তারে বিয়ে করে ফেলি। এইটে সাহসের কাজ নাকি ডুব দিয়ে জল খাওয়াটা সাহসের? হ্যাঁ। ঘিঞ্জি বাজারটা পার হলেই বিপুল নদী, আকাশ, ব্রিটিশ আমলের কুঠি বাড়ি। হাজার রকমের মাল বোঝাই হয়ে নৌকো যায় বাসন্তী হয়ে গোসাবা। আরও ভিতর বাগে নানা নদী নালা ধরে ধরে গহীন সুন্দর বন পর্যন্ত। নৌকোয় থেকে থেকে জোয়ার ভাটা, গাঙের চরিত্র, মেঘ, বর্ষা, শীত সবই চিনে গেলাম। নদীর জীবনে না থাকলে পৃথিবীর কত রূপ অদেখা থেকে যেত। লাট অঞ্চলে রাস্তাঘাট নেই, মোটর গাড়ি নেই, রিক্সা নেই, এমনকি সাইকেল বা গো গাড়ি পর্যন্ত দেখা যায় না। মাইল মাইল চষা ক্ষেতের তফাতে একখানা গ্রাম। নৌকো ভিড়িয়ে প্রায় দিনই গা দেখতে চলে যেতাম গভীর দেশের মধ্যে। সেখানে নিঝুম এক আশ্চর্য জগৎ, ফিরে আসতে মন চাইত না। আমার জীবনটা ভুন্ডুল করে দিল মানিক সাহা নিজেই। বাসন্তী ছেড়ে ক্যানিং মুখো নৌকো বড় গাঙে পড়তেই ঝড়।
মাল গস্ত করতে সেবার মানিক সাহা নিজেই গিয়েছিল। খড় কিনে ফিরছে, পাহাড় প্রমাণ বোঝাই নৌকো। মানিক হাফ প্যান্ট পরা অবস্থায় খালি গায়ে হালের কাছে বসে গুনগুন করে ঢপের গান গাইছে। সুরের জ্ঞান ছিল। একটু আগেই একটা পচা কাঠ কুমিরের মতো আধো ডুবন্ত ভেসে যাচ্ছিল দেখে কামট কামট বলে চেঁচিয়ে আমাদের সঙ্গে সে রঙ্গ করছিল। জোর বাতাস ছাড়তেই কিছু আলগা খড় উড়ে গেল ডাইনির চুলের মতো। আকাশে গুমগুম শব্দ। নৌকোর জোর আর বাঁধনে একটু ক্যাঁচ কোচ শব্দ উঠল বিপদের। জল ঘোর কালো, আকাশে ঘূর্ণি মেঘ উড়ে আসছে। কেমন ধারা অন্যরকম চোখে মানিক সাহা একবার পিছু ফিরে দেখল। তার দুহাত পিছনে আমি দাঁড়িয়ে, আমার পিছনে খড়ের গাদা। কিন্তু আমাকে বা খড়ের গাদাকে দেখল না মানিক সাহা। এমনকি গোঙানো জলে গভীর ছায়া ফেলে যে প্রকাণ্ড ঝড় আসছে তার দিকেও ভ্রুক্ষেপ করল না সে। তবু কি যেন দেখল। মাঝিরা চেঁচামেচি করছিল নৌকো সামলাতে। মোজাম্মেল খড়ের গাদার উপর থেকে একটা দড়ি ধরে ঝুল খেয়ে নেমে এসে মানিক সাহাকে বলল, সাহাবাবু, খোলের মধ্যে ঢুকে পড়ুন, এদিক সেদিক কিছু হয়ে গেলে তিনটে ঠাকুরন বিধবা হবেন। খাকি হাফ প্যান্ট পরা মানিক সাহা উবু হয়ে বসেছিল যেমনি তেমনি বসে রইল। পুরনো পালের কাপড় হঠাৎ একটা দমকা বাতাসে ফেরে গিয়ে নিশানের মতো উঠছে। নৌকো কিছু বেসামাল। মাঝিরা ডাঙার দিকে মুখ ঘুরিয়েছে অনেকক্ষণ, কিন্তু একটা ঘোলার পারে নৌকোটা এগোতেই চাইছে না। ওদিকে দিক বেদিক একটা ধোয়াটে চাদরের মতো আড়াল করে বড় গাং ধরে উড়োজাহাজের শব্দ তুলে ঝড় আসছে। আলগা খড় মুঠো মুঠো উড়ে যায় বাতাসে। এদিক সেদিক পাক খেয়ে জল পড়ে। মানিক সাহা যেভাবে উপুর হয়ে বসে আছে তাতে বাতাসের এক চোট পেলে না উল্টে গিয়ে জলে পড়ে। ভালো ভেবে আমি গিয়ে পিছন থেকে মানিক সাহার বা কুনুয়ের উপরটা চেপে ধরে বললাম, মানিকদা চলো, খোলে বসে কীর্তন গাই। মানিক সাহা চোখ তুলে ঘাড় ফিরিয়ে আমাকে দেখল। তার বাঁ হাতের রূপোর চেনে বাঁধা পিত পোখরাজ, গোমেদ, বৈদুর্যমণি, সিংহলের মুক্ত, চুনি দিয়ে বাঁধানো 5টা পাথর, তাছাড়া তাগায় 2টি মাদুলি। আমি যেখানটায় ধরেছি তার হাত, সেখানে তাবিজ আর পাথর খজবজ করে উঠল। দেখি মানিক সাহার 2 চোখে টলমল করছে জল। হাত বাড়িয়ে আমার গলা ধরে মাথাটা তার মুখের কাছে টেনে নিয়ে কানে কানে বলল, কাজগুলো সব খারাপ হয়ে গেছে না? কি কাজ খারাপ হয়েছে, কেনই বা হলো, তার আমি কিছুই জানি না, কিন্তু বুঝতে পারছি মানিক সাহার হঠাৎ কোনো কারণে বড় অনুতাপ এসে গেছে। আন্দাজে বললাম, কেন, কাজ খারাপ হবে কেন? আমি তো কিছু খারাপ দেখি না। মানিক সাহা কথা বলল না। সেই ঝড় বাতাসে খাকি হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি গায়ে উবু হয়ে বসে চোখের জলে গঙ্গার জল বাড়াতে থাকে আর কেবল কি মনে করে ডাইনে বায়ে মাথা নাড়ে। ওসব দেখার তখন সময় নেই। ঘুণে ধরা মাস্তুল পালের নিশেন সমেত মরাত করে ভেঙে জলে ভেসে গেছে। নন্দর মাথায় চোট খেয়ে রক্ত গড়াচ্ছে গাল ভাসিয়ে। এই তককে নৌকো ঘোলা পেরিয়ে একখানা চক্কর মারল। ধড়াস ধড়াস করে 3-4 জন আমরা কুমড়ো গড়াগড়ি দিয়ে দেখি দুনিয়া মুছে গেছে। চারিদিকে বাতাসের হাহাকার শব্দ। তাল বেতাল জল ফুলে উঠছে গহীন আধার গাঙে। নৌকো আকাশে উঠে পাতালে পড়ছে। এই সব গোলমালে যে যার সামলাতে যখন ব্যস্ত, তখন মানিক সাহার হাফ প্যান্ট পরা শরীর পাটাতনে চিত হয়ে পড়ে আছে। মাল্লারা নৌকো একটা ঘাটের মাটির বাঁধে প্রচণ্ড ঘষ্টানি লাগিয়ে ফিরিয়ে দিল। লাফিয়ে নেমে সব দড়িদড়া আর খোঁটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মানিক সাহা তখনও চিত হয়ে পড়ে আছে। ঝড়ের সঙ্গে বৃষ্টির ধাঁধালো বর্ষা ছুটছে চারিদিকে। আগুনের হলকা ছড়িয়ে দড়াম দড়াম করে বাজ পড়ছে কাছে পিঠে। মানিক সাহা চোখ বুজে পড়ে আছে। তাগা ছিঁড়ে কয়েকটা তাবিজ আর কবচ ছিটিয়ে পড়েছে চারদিকে। আমি তাকে নাড়া দিতেই সে সেই ঝড় বৃষ্টির মধ্যেই যেন বিছানায় শুয়ে আছে এমন আরামে পাশ ফিরে শুয়ে বলল, কাজগুলো সব খারাপ হয়ে গেছে। এ অঞ্চলের ঝড় হঠাৎ এসে হঠাৎ যায়। ঝড় থেমে গেলে দেখা গেল
খড় ভিজে নৌকো 3 গুণ ভারী হয়ে জলের নিচে মাটিতে বসে গেছে। তার উপর ভাটিতে এখন উল্টো স্রোত। মাল্লারা উপরে উঠে খড়ের চাপান কমানোর জন্য ভেজা খড়ের আটি হাতে হাতে চালান করছিল ডাঙায়। ভিজে সবাই চুপপুস। খড়গুলো পড়ে থাকবে এখানে, কাল অন্য নৌকো এসে নিয়ে যাবে। খোলের ভিতর আমার একটা টিনের সুটকেস আছে। তার ভিতর থেকে সস্তার সিগারেট আর দেশলাই এনে পাটাতনে মানিক সাহার পাশে বসলাম। দিব্যি ঠান্ডা হাওয়া, পরিষ্কার আকাশে ফুটফুট করছে তারা। ভেজা গায়ে উঠে বসে মানিক সাহা একটা সিগারেট ধরিয়ে বলল, উপল ভাই, বড় অপরাধ করে ফেলেছি হে। মানকে বলে সাবাস। কিছুই বুঝতে পারছি না। ধমক দিয়ে বললাম, ব্যাপারটা কি? হ্যাঁ। সে গম্ভীর হয়ে বলে, তখন তুমি ফচ করে এসে যদি হাতটা না ধরতে, তাহলে এতক্ষণে আমার লাশ গাঙে ভাসত। যেই না মনের জ্বালায় লাফিয়ে পড়ব বলে মন করেছি, অমনি তুমি এসে। শুনে ভয় খেয়ে যাই। মানিক সাহা লাফিয়ে পড়লে আগামীকাল থেকে আমার ক্ষতি হতো কি? বললাম, লাফাবে কেন? ঝড় জলের ওই বিকট চেহারা দেখে হঠাৎ নিজের সব পাপ মনে পড়ে গেল কিনা। কাজগুলোও সব খারাপ হয়েছে। সারাক্ষণ মানিক সাহার সেই এক কথা, কাজগুলো সব খারাপ হয়েছে। কি খারাপ হলো, কেন খারাপ হলো, এসব জিজ্ঞেস করলে উত্তর দেয় না। সে রাতে লঞ্চ ধরে ক্যানিং ফিরে এসে অবধি তার মাথার জ্বর ছাড়ল না। তারপর 3 দিন 4 দিন করে সময় যেতে লাগলো। মানিক সাহা খায় দায়, হাসে, গল্প করে, কিন্তু হঠাৎ সব কিছুর মাঝখানে একটা বড় শ্বাস বুক থেকে ছেড়ে বলে, কাজগুলো সব খারাপ হয়েছে। মাসখানিকের মধ্যে 3টে নৌকো বেচে দিল সে জলের দরে। আটাকল আর দোকানঘর বউদের নামে লিখে দিল। বউরা কেউ মরা কান্না কাঁদে, কেউ বিকট চেঁচিয়ে গালমন্দ করে মানিক সাহাকে। কিন্তু লোকটা নির্বিকার, কেবল বলে কাজগুলো সব খারাপ হয়েছে। আরও কদিন বাদে আমার কাছে গোপনে সে ঝেড়ে কাশল। বললে, 3টে বিয়ে ভালো নয় বুঝলে, অনেক ঝামেলা, তার চেয়ে 1 বিয়েই ভালো। আর এই ব্যবসা ট্যাবসার কোনো মানে হয় না, আসল জিনিস হলো চাষবাস। আমি ঢাকের বায়া হয়ে মাথা নাড়ি। কিছুদিন বাদে একদিন সকালে মানিক সাহা আমাকে নিয়ে দাঁতন করতে বাঁধে হাঁটতে গেল। সেদিনও তার পরনে খাকি হাফ প্যান্ট, গা আদুর। খানিক দূর গিয়ে দাঁতন জলে ফেলে পিছু ফিরে আমাকে বলল, দৌড়ও। বলে সে নিজে হাঁসফাঁস করে ছুটতে থাকে। আমার জাগতিক অবলম্বনকে ছুটতে দেখে আমিও দৌড়ই। লঞ্চ তখন ছাড়ে ছাড়ে অবস্থা। মানিক সাহা এক লম্ফে চড়ে গেল, পিছনে আমি। একগাল হেসে সে বলল, খুব জোর পালিয়েছি হে। 3টে বউ যার, জীবনে কি তার শান্তি আছে? বউগুলো 4টে শালাকে আমদানি করেছে আমাকে নজরে রাখার জন্য, মানকে বলে সাবাস। আমি বেজার মুখে বললাম, কিন্তু যাচ্ছ কোথায়? মানিক সাহা সংক্ষেপে বলে, 1 বিয়ে আর চাষবাস, আর কোনো ফাঁদে পা দিচ্ছি না। গোসাবায় নেমে মাইল 5 মাঠ বরাবর হেঁটে পাখিরালয় গা, সেখান থেকে নদী পেরিয়ে দয়াপুর। সেখানে পৌঁছতে বেলা কাবার হয়ে গেল। গিয়ে দেখি মানিক সাহা আগেই সব বন্দোবস্ত করে রেখেছে কবে থেকে। জমি জোত কেনা হয়ে গেছে, দিব্যি মাটির বাড়ি আর ঘেরা বাগান। লোকজন কাজকর্ম করছে, এমনকি সেখানে ডজন খানে খাকি হাফ প্যান্টও মজুত রয়েছে। পরদিনই মানিক সাহা বিয়ে বসল। বিয়ের ঠিকঠাক করা ছিল আগে থেকেই। গরিবের ঘরের শ্রীময়ী একটা কালো মেয়ে, অল্প বয়সী মেয়ে, লাজুক হেসে মানিকের বউ হয়ে গেল। নাম ঝুমুর। মানিক আমাকে চুপি চুপি বললে, 1 বিয়ে বুঝলে, এখন থেকে আর বহু বিবাহ নয়। আমি বুঝতারের মতো মাথা নাড়ি। তখন মানিক হঠাৎ ধর্ম ভয়ে কাতর হয়ে আমাকে জিজ্ঞেস করে, বলো তো ধর্ম, তো আমি কাউকে ঠকাইনি তো, জোচ্চুরি করিনি তো কারুর সঙ্গে, সকলের পাওনা গণ্ডা মিটিয়ে দিয়ে এসেছি তো? তারপর নিজেই কর গুনে হিসাব করে বলে, বউদের ছেলেপুলে টাকা পয়সার অভাব রাখিনি। 1 মহাজনের কাছেও বাকি বিলে কিচ্ছু পড়ে নেই। 2 কর্মচারীদের 1 টাকা পয়সা মারিনি। 3 দয়াপুরে দিব্যি আমার থাকা চলছিল। কাজকর্ম নেই, বসে খাও আর চাষবাস একটু দেখাশুনো করো, কাজের লোকেদের কিছু হাঁকডাক করো, ব্যাস হয়ে গেল। সেই খিদের চিন্তাটা তেমন মাথা চাড়া দেয় না। ভাবলাম আমার সেই খিদের ভূত বোধহয় রোজার হাতে পড়েছে।
কিন্তু মানিক সাহার নতুন বউ জ্বালালে। 1 মাসের মাথায় সে আমার সঙ্গে ফষ্টি নষ্টি শুরু করে। সেটা মন্দ লাগতো না, মেয়ে ছেলের সঙ্গ তো খারাপ না, সময়ও কাটে ভালো। কিন্তু 2 মাস যেতে না যেতেই সে নানা রকম ইশারা ইঙ্গিত শুরু করলো। রাত বিরাতে উঠে আসতো আমার বিছানায়। আমি তাকে বলতাম, দেখো, মেয়ে মানুষের চেয়ে আমার ঢের বেশি দরকার একটা আশ্রয়। তুমি অমন করলে আমি একদিন ধরা পড়ব ঠিক, তখন মানকে আমাকে তাড়াবে। ইস, তাড়ালেই হলো বলে সে খুব দেমাক দেখাতো। আবার কখনো বলতো, চলো পালিয়ে যাই। অত বোকা আমি নই, পালানোর কথায় পাশ কাটাতাম। শেষ তক ঝুমুরের মধ্যে একটা হন্যে ভাব দেখা দিল। কাঁচা অল্প বয়সী পুরুষ মানুষের গন্ধে তার আর রাগ ঢাক রইল না। মানিক সাহা ক্ষেত থেকে ফিরে এসে যখন জিরেন নিচ্ছে, তখন আমি কতবার বলেছি, যাও বৌঠান, একটু হাওয়া টাওয়া করো, 2টো ডাব কেটে দাও। কিন্তু সে তখন আমার সঙ্গে প্রায় মানকের চোখের সামনে ঢলাচ্ছে, বলতো, ডাব ও নিজে কেটে নিতে পারবে না। রাত বিরাতে মানকে ভালো করে ঘুমোবার আগেই উঠে আসতো। চোখের সামনেই দিন দুপুরে আমাকে চোখের ইশারায় ডেকে নিয়ে যেত বাগানের দিকে। টের না পাওয়ার কথা নয় মানকের। ভালো করে দেখে শুনে অবশেষে একদিন সে গর্জন করে উঠল, বলল, অসতী অসতী। যাদের স্বভাব খারাপ তারা টপ করে পায়ে ধরতে পারে। ঝুমুরও পায়ে ধরে কান্নাকাটি করল। প্রথমে বলল, ভুল দেখেছ, পরে স্বীকার করে বলল, আর হবে না এরকম। কিন্তু তাই কি হয়? যা হওয়ার তাই হচ্ছিল ফের। এবার মানিক সাহা কেঁদে উঠল এক রাতে। বউয়ের হাত পা ধরে বিস্তর বোঝালো। ঝুমুরও কাঁদল। আদর করে বলল, তোমায় ছুঁয়ে বলছি, আর হবে না। আবার হলো। 3য় দফায় মানিক সাহা একদিন বউকে ধরে বেধড়ক ঠ্যাঙালো। তারপর 1.5 বেলা বেঁধে রাখল রাখাল ঘরে। কি জানি কেন এ ব্যাপারে আমাকে তেমন কিছু বলতো না মানিক। মাঝে মাঝে কেবল ছানি পড়া চোখের মতো যেন ভালো করে ঠাউর করতে পারছে না এমনভাবে তাকাতো। 1-8বার করুণ স্বরে জিজ্ঞাসা করেছে, উপল ভাই, এর চেয়ে কি 3 বিয়েই ভালো ছিল? আমি তার কি জানি, চুপ করে থাকতাম। সে নিজেই ভেবে চিনতে বলতো, 3টে বউ থাকলে সুবিধা এই যে তারা পরপুরুষের কথা ভাববার সময় পায় না, একটাকে নিয়েই কাড়াকাড়ি করে। হিংসুক জাত তো, 1 বিয়ের দেখছি বিস্তর ঝামেলা। ইদানিং খুব তাড়ি খাওয়া ধরেছিল মানকে। ঝুমুর কাঁকড়ার ঝোল, মাছের চচ্চড়ি করে দিত। আমি আর মানকে সেই চাট নিয়ে জ্যোৎস্নার উঠোনে বসে সন্ধ্যের পর খেতাম। ঝুমুর একদিন আত টিন পোকা মারার সাংঘাতিক বিষ আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আজ রাতেই নিকেশ করবে। বোকা মেয়ে মানুষ, ডাক্তার, থানা, পুলিশ, আদালত এসবের খেয়াল নেই। কিন্তু ঝুমুরের চোখে মুখের ভাব দেখে বুঝলাম, রাজি না হলে এই বিষ একদিন আমার ভিতরে কোনো কৌশলে চালান করে দেবে। একটা চরম অবস্থায় পৌঁছে গেছে ও। টিন নিয়ে গ্যাজানো তাড়িতে মেশাতে হলো। কি বুদ্ধি! ঝুমুর দেখে বলল, প্রথমটায় খেলেই তো গন্ধে টের পাবে। আগে ভালো তাড়ি দিয়ে নেশা করিয়ে নেবে, তারপর এটা দিও। নেশার চোখে কি খাচ্ছে কিছু টের পাবে না। ঝুমুরের বুদ্ধি দেখে আমি তখন অবাক। মেয়ে মানুষ একই সঙ্গে কত বোকা আর চালাক হতে পারে। সন্ধেবেলা ঝুমুর বাপের বাড়ি গেল। কাল সকালে ফিরে এসে কান্নাকাটি করবে, বিধবা হবে তো। আমি আর মানকে তাড়িতে বসলাম। আকাশে চাঁদ ছিল না, উঠোনে একটা হ্যারিকেন ছিল শুধু। চাঁদের অভাবে মানকে উদাস চোখে হ্যারিকেনের দিকে চেয়ে ভাড়ে চুমুক দিচ্ছে। আমি তাকে পা দিয়ে ছোট একটা আদুরে লাথি মেরে মুখটা কাছে আনতে ইশারা করলাম। সে হামাগুড়ি দিয়ে কাছে আসতেই বললাম, বুঝো কেমন? কি বুঝবো ভাই? শোনো মানিকদা, যখন তখন না দেখে শুনে যা তা খেয়ে বসো না এ বাড়িতে। কেন বলো তো? 2 নম্বর হাঁড়িতে বিষ মেশানো আছে। বিষ? বলে হঠাৎ হাফ প্যান্ট পরা মানিক লাফিয়ে উঠে হাতের ভার ছুঁড়ে ফেলে পেল্লায় চেঁচাতে থাকলো, বিষ দিচ্ছে, বিষ দিচ্ছে, মরে গেলাম, ও বাবারে মরে গেলাম, আমার বুকটা কেমন করে, আমার পেটটা কেমন করে। এই বলে সারা উঠোন জুড়ে লাফিয়ে নৃত্য করে। হুবহু সেই ট্রেনের কামরার দৃশ্য। হাতের ভারটা শেষ করে আমি হ্যারিকেনটা তুলে নিয়ে রওনা দিলাম। পুটুলি একটা বাঁধাই ছিল।
মাঠ পেরিয়ে যখন ঘাটের কাছে পৌঁছেছি তখন পিছন থেকে মানিকও হাঁপাতে হাঁপাতে এসে হাজির। কোনো কথা হলো না দুজনে। জোয়ারের জল এখন বেশ ফেঁপে আছে। পাড়ে তোলা নৌকোটা এঁটেল কাদায় ঠেলে জলে ফেলে দুজনে উঠে বসলাম। মানিক সাহা পাখিরালয়ে নেমে গেল অন্ধকারে। আমি তাকে হ্যারিকেনটা ধরিয়ে দিলাম হাতে। সেই আলোতে দেখা গেল তার চোখ মুখ কেমন ভুম্বুল পানা হয়ে আছে। পিছনে দিগন্ত জোড়া অন্ধকার পৃথিবী, অচেনা। সেদিকে চাইল, তারপর আমাকে বলল, না ভাই, এবার পুরো ব্যাচেলার, চিরকুমার থাকবো এখন থেকে। এই বলে খাড়াই ভেঙে উঠে গেল। কোথায় গেল তা আজও আমি জানি না। আমি নৌকো বেঁধে রেখে গোসাবা মুখো হাঁটা ধরলাম। শেষ হল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস কাগজের বউ প্রথম পর্ব। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।